এনসিপিতে যে বসন্ত চলছে, এই বসন্ত হলো গুটি বসন্ত। এনসিপি নেতৃবৃন্দ একটা সময় তারা জামাত ইসলাম সম্পর্কে অনেক মন্তব্য করে গেছে। সে সময় তারা বলেছিল যে জামাত ইসলাম দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য হুমকি। তার মানে কি? তার মানে এনসিপি যেহেতু এখন জামাতের সাথে হাত মিলিয়েছে, সেক্ষেত্রে অবশ্যই এখন স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য এনসিপি হুমকি। জামাত ইসলাম বাংলাদেশের সবথেকে ধনী সংগঠন। বিএনপি যারা করে সবাই ফেরেস্তা না, যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সবাই তো আসলে হাসিনার পতনের জন্য আসে নাই। শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য হাসনাত এবং সার্জিস সবথেকে বেশি কাজ করেছে। হাসনাত এবং সার্জিস তারা গণঅভ্যুত্থানের বিপক্ষে ছিল। আজকে যে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয় প্রতিশ্রুত জাতীয় সরকার নিয়ে প্রশ্ন বিরোধীদের। নানা বিষয় নিয়ে কথা বলবার আগে একটু আপনার একটা মন্তব্য প্রসঙ্গেই আসতে চাই। আপনি বলেছেন এনসিপি জামায়াতের প্রভাবে চলছে। আজকে দেখলাম সংবাদের শিরোনাম এটা, কিন্তু বিএনপি নিজেই দীর্ঘ সময় জামায়াতের সঙ্গে রাজনীতি করেছে, জোটে ছিল। তাহলে জামায়াতের সঙ্গে রাজনৈতিক সহযোগিতার ক্ষেত্রে বিএনপিটা গ্রহণযোগ্য, আবার এনসিপিটা নিয়ে অগ্রহণযোগ্যতা, বিষয়টা সাংঘর্ষিক কিনা? আমি যে কথাটি বলেছি সেটি হলো এনসিপি জামাতের আরেকটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং সেইভাবেই মূলত জামাত এনসিপিকে তৈরি করছে। দেখেন, ইতিমধ্যে যারা এনসিপিতে যুক্ত হয়েছে তারা অধিকাংশই জামাত এবং শিবিরের কর্মী বা নেতা। আজকেও আমাদের সাথে যিনি গেস্ট হিসেবে একটু পরে যুক্ত হবেন, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ছিলেন। এবং আপ বাংলাদেশ নামক যে সংগঠনটি, তারাও কিন্তু অধিকাংশই শিবিরের নেতা। এনসিপির নেতৃবৃন্দের সাথে এক ধরনের দ্বন্দ্ব করে তারা আলাদা সংগঠন গঠন করলো, কিন্তু এর আগে এনসিপির সাথে তারা ছিল। এছাড়া অন্যান্য যারা এখন সারা দেশে যুক্ত হচ্ছে মোটামুটি সবাই জামাত শিবিরের সাবেক কর্মী। অর্থাৎ এনসিপিতে যে বসন্ত চলছে, এই বসন্ত হলো গুটি বসন্ত। জামাত শিবিরের লোকজন এনসিপি নামক তরুণদের একটি দলে তারা যুক্ত হচ্ছে। যেহেতু জামাত ইসলাম ৭১-এর তাদের দায় আছে এবং তাদের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ। তারা ৮৬ নির্বাচনে আওয়ামী লীগের এবং জাতীয় পার্টি একসাথে তারা ৮৬ নির্বাচনে গেছে এরশাদের অধীনে। এরপরে ৯৬-তে আওয়ামী লীগের সাথে তারা আন্দোলন করেছে। সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় তারা সুবিধাভোগী ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সব থেকে সুবিধাজনক অবস্থায় ছিল জামাত এবং তারা কোনোভাবে নির্বাচন চাচ্ছিল না। তো সব মিলে এই নির্বাচনে জামাতের প্রত্যাশা ছিল যে তারা ক্ষমতায় আসবে, কিন্তু ক্ষমতায় যেহেতু আসতে পারল না, জামাত ইসলাম এই মুহূর্তে মনে করছে যে আর কোনোদিনই স্বাধীন বাংলাদেশে ৭১-এর পরাজিত শক্তি এবং গ্লানি নিয়ে ক্ষমতায় আসতে পারবে না। সুতরাং এনসিপিকে জামাতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাচ্ছে এবং জামাত শিবিরের নেতাকর্মীদেরকে এই দলে জামাত যুক্ত করছে। অর্থাৎ কোনোভাবে যদি জামাত ব্যর্থ হয়, সেক্ষেত্রে এনসিপিকে সামনে রেখে ক্ষমতায় যাওয়া। এখানে আপনার মূল ভাবনার বিষয় কোনটা? তাদের দেশ অর্থাৎ স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান, এটাই কি আপনাদের মূল? দেখেন, এনসিপি নেতৃবৃন্দ একটা সময় তারা জামাত ইসলাম সম্পর্কে অনেক মন্তব্য করে গেছে। সে সময় তারা বলেছিল যে জামাত ইসলাম দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য হুমকি। তার মানে কি? তার মানে এনসিপি যেহেতু এখন জামাতের সাথে হাত মিলিয়েছে, সেক্ষেত্রে অবশ্যই এখন স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য এনসিপি হুমকি। এমনকি জামাত সম্পর্কে এনসিপি মন্তব্য করেছিল যে জামাত আসলে সংস্কার চায় না, ধোঁকাবাজি করছে। আমি আপনার প্রশ্নের উত্তর দিব। তো সেক্ষেত্রে এখন তারা বলছে যে আমরা আসলে সংস্কারের জন্য এই জোট করেছি। তার মানে কি? তার মানে মূলত সংস্কার নয়, ষড়যন্ত্রের জন্যই মূলত জামাত এবং এনসিপি জোট গঠিত হয়েছে। বিএনপির পক্ষে মোটামুটি এনসিপির নেতৃবৃন্দ বলছিল, আমার কাছে মনে হয়েছে, বা নিরপেক্ষভাবেই বিএনপির প্রতি মতামত ছিল। কারণ এনসিপি শুরুতে মূলত বিএনপির সাথে জোট করতে চেয়েছিল, কিন্তু সর্বশেষ বিএনপি বলল যে আমরা আসলে ৪টির বেশি আসন দিতে পারছি না, যে কারণে পরবর্তীতে জামাতের সাথে যুক্ত হয়ে ৩০টা আসন পেল এবং মোটামুটি জামাতের কাছে এনসিপি ১০০ কোটি টাকায় বিক্রি হয়েছে। মানে নির্বাচন করার জন্য তাদেরকে ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে। কোথায় পেলেন? যারা এনসিপি করে তারা একসময় আমার সাথে রাজনীতি করেছে, আমাদের ভাই ব্রাদার বন্ধুত্ব আছে। আপনি জিজ্ঞেস করেন যে হাসনাত আব্দুল্লাহ দায়িত্ব ছাড়া কি এই কথাগুলো আমি মিডিয়াতে এমনি এমনি বলছি? আমি তো জানি। ১০০ কোটি টাকা
আপনার কাছে কি 100 কোটি টাকা খুব বেশি মনে হয়? মানে জামাত ইসলামের ইসলামী ব্যাংক, ইবনে সিনা, এরকম অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। জামাত ইসলাম বাংলাদেশের সবথেকে ধনী সংগঠন। 100 কোটি টাকা তো জামাতের একজন এমপি বিভিন্ন জায়গায় খরচ করেছে। এইটা কোনো টাকা না তাদের কাছে। তারা টাকার উপর ঘুমিয়ে থাকে জামাতের নেতাকর্মীরা। মানে দেখেন নাই তারা কিভাবে মানুষকে বিভ্রান্ত করে, তারা ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে। নিশ্চয়ই আপনার খেয়াল থাকবে জামাতের একজন এমপি শফিকুল ইসলাম মাসুদ সাহেব, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে বউয়ের চিকিৎসার টাকার থেকেও বায়তুল মালে অনুদান দেওয়া গুরুত্বপূর্ণ। কিন্তু তারপরে তিনি বিভিন্ন আয়াত, বিএনপির নেতৃত্বদেরকেও আমরা বলতে শুনেছি যে চাঁদাবাজি আসলে চাঁদাবাজি না। এই ধরনের প্রসঙ্গ তো কিছুদিন আগেই আমরা এই ধরনের কথা বলতে শুনেছি। বিএনপির কে কি বলেছে আই ডোন্ট নো, কিন্তু বিএনপি একটি বড় দল। বিএনপি যারা করে সবাই ফেরেশতা না। বিএনপিতে অসংখ্য ভালো মানুষ আছে, আবার কিছু খারাপ মানুষও বিএনপিতে ঢুকে পড়ে। তবে বিএনপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু জামাত ইসলাম আর এনসিপি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না। এই যে শফিকুল ইসলাম মাসুদ সাহেব তিনি বললেন যে বউয়ের চিকিৎসার থেকেও বায়তুল মালের অনুদান আগে, এটা কি অন্যায় না, অপরাধ না? ইসলামের নাম ভাঙিয়ে বাংলাদেশে চাঁদাবাজি করছে জামাত ইসলাম। এনসিপিকে চাঁদাবাজি করে নাই হান্নান মাসুদ, থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে এনেছে। এমনকি তিনি আওয়ামী লীগের একজন এমপিকে বিমান বন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য 3 কোটি টাকা দাবি করেছিলেন। এই কথা তো হান্নান মাসুদের একজন নিরাপত্তা সঙ্গী সেই জিসান আমাকে বলেছে। এমনকি তিনি আমাকে এই তথ্য দিয়েছেন যে হান্নান মাসুদের উত্থানই শুরু হয় আওয়ামী লীগের সাথে মিটিং করার মধ্য দিয়ে। 7 আগস্ট থেকে হান্নান মাসুদ আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক করেছে, এমনকি লাগাতার এখনো পর্যন্ত হান্নান মাসুদ আওয়ামী লীগের নেতাদের প্রোটেকশন দিয়ে যাচ্ছে। আপনি যে তথ্যগুলো বলছেন, আপনি কি ধারণা করেন যে এই তথ্যগুলো এনসিপির বাকি নেতারাও জানেন? সবাই জানে। তাহলে তারা এই বিষয়গুলো নিয়ে তাদের যে অবস্থান বা তারা আসলে তো সাংগঠনিক বা দলের জায়গা থেকে এক ধরনের ব্যবস্থা নেওয়ার কথা কেন নিচ্ছে না বলে মনে করেন? কারণ এনসিপি তো নতুন একটি দল, নানান জায়গা থেকে নানান মানুষ এখানে যুক্ত হয়েছে, যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সবাই তো আসলে হাসিনার পতনের জন্য আসে নাই। কেউ কেউ শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের দাবিতে এসেছিল এবং তারা চাকরি বাকরি করবে। নিশ্চয়ই আপনি জানেন যে 19 জুলাই সেই সময় হাসনাত এবং সার্জিস আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে বৈঠক করার জন্য গিয়েছিল। আমি যতটুকু এনসিপির অসংখ্য নেতৃবৃন্দের সাথে আমি কথা বলে আমি যে উত্তর পেয়েছি, হাসনাত এবং সার্জিস শেখ হাসিনাকে রক্ষার জন্য চেষ্টা করেছিল। শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য হাসনাত এবং সার্জিস সবথেকে বেশি কাজ করেছে। দেখবেন আমি যে তথ্য তাদের কাছ থেকে পেয়েছি, এনসিপির আরও কিছু নেতৃবৃন্দের সাথে কথা বলে, যে সময় নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার, এছাড়া আরেকজন নারী সমন্বয়ক ছিল নুসরাত তাবাসসুম, তাদেরকে নির্যাতন করা হচ্ছিল। ওই সময় একই সময়ে হাসনাত এবং সার্জিস ডিবি কার্যালয়ের পুকুর পাড়ে জুস খাচ্ছিল। সেখানে একটি জুসের দোকান ছিল। পুকুর পাড় নিশ্চয়ই আপনি দেখেছেন, সাংবাদিক হিসেবে দেখার কথা। অর্থাৎ হাসনাত এবং সার্জিস তারা গণঅভ্যুত্থানের বিপক্ষে ছিল, নাহিদ, আসিফ তারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিল। কিন্তু আমরা তো তাদেরকে সরাসরি নানা রকম কথা বলতে দেখেছি, বক্তব্য দেখেছি, সাধারণ মানুষকে একসাথে করতে দেখেছি, গণঅভ্যুত্থানকে নেতৃত্ব দিতে দেখেছি। আচ্ছা, আপনি যেটি দেখেছেন দেখেন, এটিও আপনি দেখেছেন যে তারা আওয়ামী লীগের সাথে বৈঠক করেছে, আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে আপোষ করেছে। সেটা তো সকলেই করেছে, বৈঠকে তো সবাই। এই যে আমি যে কথাগুলো বললাম, যদি কখনো আপনার সুযোগ হয় আসিফ মাহমুদকে জিজ্ঞেস করবেন, নাহিদ ইসলামকে জিজ্ঞেস করবেন যে রাশেদ খান তো এই কথা বললো, এটা কি সত্য নাকি মিথ্যা। গণঅভ্যুত্থানের সময় যারা নেতৃত্বের জায়গায় ছিলেন 2টা ভাগে বিভক্ত হয়েছিলেন।